রিসেন্টলি আইকিউ এর ব্যাক টু ব্যাক লঞ্চ হওয়া কিছু ডিভাইসগুলো কিন্তু মার্কেটে অলরেডি অনেক হাইপ তৈরি করেছে। তাই আইকিউ এর সাথে হয়তো আপনাদেরকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার কোনো দরকার হবে না। তাও জানিয়ে যে ভিভোর সাইড ব্র্যান্ড বা সাব ব্র্যান্ড যাই বলেন না কেন, আইকিউ এর ডিভাইসগুলো কিন্তু মার্কেটে এখন হট টপিক হওয়ার মেন রিজন হচ্ছে এরা খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসে অনেক অ্যাগ্রেসিভ ডিল অফার করে। গত 29 নভেম্বর আইকিউ এর তেমনই একটা লঞ্চ হওয়ার ডিভাইসের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব। ফোনটা হচ্ছে আইকিউ নিও 10। আইকিউ নিও 9 এর পরে নিও 10 হচ্ছে এই সিরিজটার একদম লেটেস্ট আর আপডেটেড একটা ডিভাইস। বেশ কিছুদিন আগে মোবাইলটা আমাদের স্টুডিওতে চলে এসেছে, তাই এটার কোনো ইমপ্রেশন ভিডিও না, একদম ফুল রিভিউতে চলে যাব। আপনারা দেখছেন অটোটেক ইউটিউব চ্যানেল, আর পুরোটা ভিডিও জুড়ে আমি প্রান্ত থাকবো আপনাদের সাথে। সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বক্সটা খুললে একটা অ্যাডাপ্টার, তার সাথে একটা C2C কেবল, একটা সিম ইজেক্টর টুল, কিছু ইউজার ম্যানুয়াল আর একটা ট্রান্সপারেন্ট সিলিকন কেস পেয়ে যাবেন। এবং শেষমেশ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত আইকিউ নিও 10 এই ডিভাইসটি। ফোনটা মার্কেটে 3টা কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আমাদের হাতেরটা হচ্ছে র্যালি অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট, এছাড়াও ব্ল্যাক শ্যাডো আর চিচিংপং ভ্যারিয়েন্ট, চিচিংপং না, চি গুয়াং হোয়াইট, এই দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের যে ভ্যারিয়েন্টটা, সেগুলোর ডিজাইন কিন্তু বেশি একটা ভালো করা হয়নি, পুরো ফ্ল্যাট একটা কালারের মধ্যে কোনো রকম চালাই দেওয়া হয়েছে। আর আমাদের হাতেরটা ক্রিমি একটা কালারের মধ্যে হালকা কমলা কালার দিয়ে পরে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। প্রথম লুকসেই আপনি পাগল হতে বাধ্য হবেন। হাতে নিয়ে খুব একটা ভালো ফিল পাচ্ছিলাম। নিও 9 ডিভাইসটার লুকস অনেকেরই ভালো লাগে নেই, তারা যদি এই ফোনটা একবার হাতে নিয়ে দেখেন, ভাই জাস্ট প্রেমে পড়তে বাধ্য হবেন। আইকিউ নিও 9-এ আমরা লেদারের মতো একটা ব্যাকসাইড দেখতে পেয়েছিলাম, সেটা অনেকেরই ভালো লাগে নাই। সো নিও 10-এ এই ডিজাইনটাকে একদম ঢেলে নতুনভাবে সাজানো হয়েছে। ডিজাইনের দিক থেকে কোনো কমতি রাখা হয়নি, জোস একটা লুকস দেওয়া ট্রাই করা হয়েছে। তবে কষ্টের ব্যাপার হচ্ছে নিও 9-এর মতো নিও 10-এর ব্যাকসাইডেও কিন্তু প্লাস্টিক দ্বারা নির্মিত। তবে দূর থেকে দেখলে পরে অ্যালুমিনিয়াম বডি ফ্রেমের মতো অনেকটা ভাইব পাওয়া যায়। যাই হোক, সামনে তো গ্লাস থাকছেই, তবে ফ্রন্টের গ্লাসকে প্রোটেকশন দেওয়ার জন্য কোন স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা হয়েছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে না। হোপফুলি কর্নিং গরিলা গ্লাসেরই কোনো একটা ভার্সন আপনারা পেয়ে যাবেন। ফোনটা কতটুকু সুপার ডিউরেবল সেটা নিয়ে কিন্তু কোনো তোড়ফোড় শোনা যাচ্ছে না। আর কস্ট কাটিংয়ের জন্য এতে কোনো আইপি রেটিং দেওয়া হয়নি। নিও 10 সিরিজের কোনো ফোনেই কিন্তু আইপি রেটিং থাকছে না। অ্যাকচুয়ালি এই ফোনগুলো একটু অ্যাফোর্ডেবল করার জন্য এরকম টুকটাক কিছু কিছু জায়গায় কম বেশি ফিচার দেওয়া হয়, যাতে করে দামটা যথাসম্ভব মিনিমাম রাখা যায়। আর ডিসপ্লের কথা যদি বলি, তাহলে এতে থাকছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে। এটা একটা এলটিপিও অ্যামুলেট প্যানেল, যেটা কিনা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটাতে 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তবে ডেইলি ইউজের সময় শুধুমাত্র 120 হার্জ পর্যন্ত পাওয়া যায়, আর গেমিংয়ের সময় শুধুমাত্র 144 হার্জের সেটা পাওয়া যাবে। এছাড়াও ফোনটায় থাকছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। তবে অবভিয়াসলি এটা একটা নাম্বার গেম, ডেইলি ইউজের সময় এত বেশি পাওয়া যাবে না। ডিভাইস টেস্ট করার সময় কোনো এক ফাঁকে দিয়ে 4500 উঠছে, সেটাই সাধারণত এটা চালায় দেয়। তবে সর্বোচ্চ 1800 নিটসের কাছাকাছি ব্রাইটনেস পাওয়া যাবে, এটা কিন্তু খুব ভালো একটা স্কোর। তাই প্রচুর সানলাইটে ইউজ করলেও কিন্তু খুব ভালো একটা সাপোর্ট পাবেন এই ফোন থেকে। আইকিউ নিও 9-এর তুলনায় এর ডিসপ্লের বেজেল কিন্তু কম, 90.4% স্ক্রিন টু বডি রেশিও। এছাড়া ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট রয়েছে, আর 1.5K রেজলিউশন সাপোর্ট করায় ভিডিও স্ট্রিমের সময় খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। খুব কালারফুল ও ভাইব্রেন্ট পাঞ্চি কালার আউটপুট পাওয়া যায়। তার সাথে ইউটিউবে 4K HDR কন্টেন্ট স্মুথলি 60 FPS প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই। এছাড়া নিও 9 থেকে 10-এ আপডেট করা হয়েছে এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা, যেটা কিনা আগের থেকে বেশ অ্যাকুরেট ও ফাস্ট কাজ করে। বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একটু নিচে দিলে পরে ইউজ করার সময় সুবিধা হয়। ফোনটায় ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। স্পিকার হালকা পাতলা টেস্ট করার পরে বেশ সন্তোষজনকই মনে হয়েছে। খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারছে এই ফোনটা। ফোনের বডিতে নিচে রয়েছে একটা টাইপ সি পোর্ট, সাথে রয়েছে দুটো সিম ব্যবহার করার জন্য সিম কার্ড ট্রে, আর উপরের দিকে রয়েছে একটা এয়ার ব্লাস্টার সেন্সর ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক।
আয়ার ব্লাস্টার সেন্সর কি আসলেও কাজ করে নাকি সেটা দেখার জন্য আমরা স্টুডিওতে থাকা OnePlus-এর একটা টিভি রান করে দেখেছি। সেক্ষেত্রে এটা ঠিকঠাকভাবে কাজ করছিল। খুব বেশি একটা ফাস্ট সেটা বলবো না, বাট আয়ার ব্লাস্টার থাকা আর 5টা ডিভাইস যেমন পারফর্ম করে তেমনটাই পাওয়া যায়। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে নেটওয়ার্ক প্রবলেম বা নোটিফিকেশন জনিত সমস্যা নতুন কিছু না। এই ফোনটাতে সেরকম কোনো সমস্যা আছে নাকি সেটা দেখার জন্য আমরা বেশ কিছুদিন যাবৎ পার্সোনাল ইউজ করেছি, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখতে পাইনি। আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকায় এই ফোনের কল কোয়ালিটি নয়েজি এনভায়রনমেন্টও কিন্তু বেশ ভালোই ছিল। iQOO Neo 10 এর ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে এর ক্যামেরা। দেখে মনে হতে পারে ফোনটাতে 3টা ক্যামেরা রয়েছে, আসলে ফোনটাতে রয়েছে 2টা ক্যামেরা। সেক্ষেত্রে টেলিফোটো লেন্সটা পাচ্ছেন না। এখনকার যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা পোর্ট্রেট ছবি তোলার জন্য একটা টেলিফোটো লেন্স দেখতে পাই, বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ফোনটাতে কোনো টেলিফোটো লেন্স থাকছে না। অ্যাকচুয়ালি Neo 10 বা 10 Pro দুইটার একটাতেও কিন্তু টেলিফোটো লেন্স পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা মেন শুটার, আর সাথে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। মেন শুটারে সনি IMX921 এর একটা বড়সড় সেন্সর ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেক হাই বাজেটের ফ্ল্যাগশিপ ফোনগুলোই থাকে। মেন ক্যামেরা দিয়ে তোলা বেশ কিছু ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। Neo 9 যেমন পাবলিককে হতাশ করে নাই, তেমনি Neo 10ও একটা ভালো পারফর্ম শো করছে। মেন লেন্সে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যার কারণে খুব অ্যাকুরেট ছবি পাওয়া যায়। OIS থাকলে পরে দেখা যায় ছবি তোলার সময় হাত কাঁপলেও কোনো রকম ব্লারি বা ঘোলা ছবি আসে না। এছাড়াও মেন লেন্সটায় CIPA 4.5 প্রফেশনাল গ্রেড স্টেবিলাইজেশন রয়েছে, তাই দেখতেই পাচ্ছেন প্রো লেভেলের সব ছবি ক্যাপচার করা যায় এটা দিয়ে। এরপর পোর্ট্রেট দিয়েও ন্যাচারাল স্কিন টোনের ছবি পাওয়া যাচ্ছিল। 1x দিয়ে তোলা ছবিগুলো খুব ভালো লেভেলের ব্রাইট ছবি দিচ্ছিল। মেন লেন্স দিয়ে 50 মিলিয়ন পিক্সেল পর্যন্ত ছবি ক্যাপচার করা যায়, যার কারণে এই পোর্ট্রেট ছবিগুলোর ডিটেলস আর শার্পনেস একদম কিলার লেভেলের। f1.8 অ্যাপারচার থাকায় এক্সপেকটেশন অনুযায়ী বেশ ভালো ছবি পাওয়া যাচ্ছিল। তবে মজার কথা হচ্ছে পোর্ট্রেটে 2x জুম করে ছবি তুললে অন্য লেভেলের মারাত্মক সব ছবি পাওয়া যায়। তাই পোর্ট্রেট ছবি নিতে হলে অবশ্যই 2x জুম করে ছবি নেওয়ার ট্রাই করবেন। ব্যাকগ্রাউন্ডের ব্লার আর্টিফিশিয়াল লাগে নাই, ঠিকঠাক লেভেলের ব্লার দিতে পারছিল। এছাড়া অটো ফোকাসের সুবিধা থাকায় ম্যানুয়ালি ফোকাস করার পেনটা নিতে হচ্ছে না। এছাড়াও রিয়ার ক্যামেরা দিয়ে স্ন্যাপশট, প্যানোরামা, হাই পিক্সেল ও আলট্রা ক্লিয়ার ডকুমেন্ট মোডে ছবি তোলা যায়। আগেই বলেছি যে মেন লেন্সে 50 মিলিয়ন পিক্সেল ধারণ করে এমন শার্প ছবি পাওয়া যায়। মূলত হাই পিক্সেল মোড দিয়ে তোলা ছবিগুলোতে এই শার্পনেসটা লক্ষ্য করা যায়। আর নাইট মোডে তোলা বেশ কিছু ছবি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাইট মোডে তোলা ছবিগুলো অসাধারণ ছিল। প্রসেসিংয়ের পর লো লাইটেও বেশ ভালো ছবি ডেলিভার করতে পারছিল। মানে প্রথমে নাইট মোড থেকে বেশি একটা ভালো ছবি আশা করিনি, কিন্তু ট্রাই করার পর এর পিকচার কোয়ালিটি দেখে আমি একদম অবাক হয়ে গেছি। নাইট মোডে 2x দিয়ে ছবি তুললে সনির আলট্রা লেভেলের সেন্সরের কারণে খুব ভালো ডিটেলসে ছবি পাবেন। সুতরাং এক্সপেকটেশনের তুলনায় এর রিয়ার ক্যামেরা থেকে কিন্তু নাইট মোডের পাশাপাশি ডে লাইটেও বেশ ভালো ভালো কিছু ছবি পেয়ে যাবেন। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার কথা যদি বলি তাহলে সেটা থেকে তেমন একটা ভালো ছবি আসছিল না। f2.2 অ্যাপারচারের কারণে মোটামুটি ভালোই ডাইনামিক রেঞ্জে ছবি পাবেন, বাট বেশি একটা আহামরি ছবি আসে না। ক্রিয়েটিভিটি দেখাইতে গেলেও পরে হতাশ হতে হবে। এটা দিয়ে বিলো অ্যাভারেজ ছবি পাওয়া যায়, তাছাড়া এক্সট্রা করে আর বলার মতো তেমন কিছুই নেই। আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল সেলফি ক্যামেরা। f2.45 অ্যাপারচারের হওয়ায় মোটামুটি ঠিকঠাক লেভেলেরই ছবি আসছিল, বাট একটু স্মুথ করে দেয় ছবিগুলো, বেশি একটা শার্প না। 16 মেগাপিক্সেল হিসেবে ভালোই বলা যায়, তবে ছবিগুলো একটু ওয়াইড করে দেওয়ার প্রবণতা ছিল। বাট ফেস ডিটেকশন খুব ভালোভাবে করতে পারছিল। তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্লার বেশি একটা ভালো আসছিল না। এছাড়াও ছবি তোলার পরে চাইলে এডিটিং অপশনে গিয়ে নানা রকম মেকআপ লুকস পাবেন, সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। ফ্রন্টের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps ভিডিও করা যাবে, তবে এটা নিয়ে কিন্তু আমার একটা অভিযোগ আছে। যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, তাই চাইলেই কিন্তু 4K-তে 30 fps এর ভিডিও করার অপশনটা দেওয়া যেত। এছাড়া AI ইরেজারের ফিচার আছে, এটা এখনকার প্রায় সব ফোনেই দেখা যায়।
অটো ইরেজ করতে দিলেও পরে বেশ ভালোভাবেই আনইউজুয়াল জিনিসগুলো রিমুভ করতে পারছিল, বাট রিমুভ করার পরে এর ছবির ডিটেলস কিন্তু একটুখানি খারাপ হয়ে যায়। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K-তে 30 fps পর্যন্ত ভিডিও করা যাবে, আর একটা ক্লিয়ার কাট ভিডিও চাইলে পরে 4K-তে 60 fps যে অপশন আছে সেটা ট্রাই করে নিতে পারেন। আর এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 20x পর্যন্ত জুম করা যায়। এছাড়াও 1080 পিক্সেলে স্লো মোশন একটা অপশন আছে, সেটাও ট্রাই করতে পারেন। এছাড়াও ভিডিওর ক্ষেত্রে নানা ধরনের অনেক অপশন আছে, সেগুলো ট্রাই করে নিতে পারেন। এবার আসি ফোনটার হার্ডওয়্যারে। এতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। 50,000-এর নিচে স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। সেম চিপসেট নিয়ে আগের ভিডিওতে বলা হয়েছে, তাও বলে দেই এই চিপসেটটা কিন্তু সচরাচর এরকম বাজেটে পাওয়া যায় না। Xiaomi 14-এর রিভিউতে আপনারা দেখেছেন এই চিপসেটটা কিন্তু 90,000-এর একটা ফোনে পাওয়া যায়। সো iQOO Neo 10 যে বছরের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফোর্ডেবল গেমিং ডিভাইস হতে চলেছে, সেটা কিন্তু অনায়াসেই বলা যায়। এর অ্যান্টুটু স্কোর 20 লাখেরও বেশি। পারফরমেন্স র্যাঙ্কিং বিবেচনা করলে দেখতে পাচ্ছেন Neo 10 কিন্তু 8 নম্বরে অবস্থান করছে। এছাড়া ফোনটা পারফরমেন্সের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাকেও বিট করে ফেলেছে। আর গিগ বেঞ্চমার্কে সিঙ্গেল করে 2000-এর বেশি আর মাল্টি করে 6500-এর বেশি স্কোর তুলেছে। যা কিনা খুব সহজেই S23 এর সব সিরিজকে বিট করতে পারছে। এছাড়া ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্ট চালানো হয়েছে, যেখানে ফোনটা 4600-এর মতো স্কোর করতে পারছিল, যা কিনা খুবই ভালো। সো বোঝা যাচ্ছে 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটা থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ইন্টারনাল স্টোরেজ হিসাবে ফোনটাতে থাকছে UFS 4.1, তবে এখন অবধি 4.1টা অ্যাভেলেবেল হয়নি। ভবিষ্যতে হয়তো কোনো একটা আপডেটের মাধ্যমে সেটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর এই ফোনটার গেমিং পারফরমেন্স দেখতে আমরা পাবজি, ফ্রি ফায়ার ও CarX স্ট্রিট গেমগুলো খেলে দেখেছি। পাবজিতে আলট্রা গ্রাফিক্সে এক্সট্রিম FPS-এ গেম প্লে করা যায়। Neo 10 ফোনটায় ভিভো বা iQOO এর Q2 নামক একটা গেমিং চিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে গেমস খেলার সময় গ্রাফিক্সগুলো একটু ব্রাইট আর ভিভিড লাগে। গেমস খেলার সময় এই চিপটি গ্রাফিক্স এনহান্স করায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এছাড়া ফোনটায় 6400 মিলিমিটারের ভিভোর কুলিং চেম্বার আছে, যার কারণে ফোনটা থেকে বেশি একটা হিট ইস্যু লক্ষ্য করা যায় না। এছাড়া CarX স্ট্রিট গেমটাও ফুল গ্রাফিক্সে বেশ কিছুক্ষণ ট্রাই করে দেখেছি, এক্ষেত্রেও বেশ ভালো একটা ব্যাকআপ পাওয়া গেছে, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেমটা বেশি লক্ষ্য করা যায়নি। আর ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সে বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল, কোনো ধরনের ইস্যু ছাড়াই স্মুথলি রান করা যায়। স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে আমাদের সবারই একটা ভালো ধারণা আছে। মার্কেটে এই চিপসেটকে টক্কর দেওয়ার মতো চিপসেট প্রায় নাই বললেই চলে, তাই এই চিপসেট দিয়ে যে কোনো গেম যে খুব স্মুথলি রান করা যায় সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 6100 মিলিঅ্যাম্পিয়ারের একটি বেশ বড়সড় ব্যাটারি, যেটা চার্জ করার জন্য বক্সের ভিতরে থাকছে 120 ওয়াটের একটা আলট্রা ফাস্ট অ্যাডাপ্টার। আর 0 to 50% চার্জ করতে পারবেন এই চার্জার দিয়ে মাত্র 15 মিনিটে। বাংলাদেশের মার্কেটে 12256GB ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে 46 to 47 হাজারের আশেপাশে। চাইনিজ ভ্যারিয়েন্ট যেহেতু, তাই এটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অরিজিন OS 5, মানে অ্যান্ড্রয়েড 15-এ লঞ্চ করা হচ্ছে আর কি। আর এটাতে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 3 বছর অবধি, মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত একটা আপডেট পাওয়ার কথা। গ্লোবালি যখন ফোনটা লঞ্চ হবে তখন ভিভো বা iQOO এর অন্যান্য ডিভাইসগুলোর মতো এটাও ফানটাচ অপারেটিং সিস্টেমে লঞ্চ করা হবে। এছাড়াও বেশ কিছু ইন্টারেস্টিং অ্যাপস আছে ফোনটায়, যেমন ভিভো শর্টস নামের এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, একদম হুবহু টিকটক টাইপের একটা অ্যাপ। এছাড়াও বেশ কিছু আনইউজুয়াল চাইনিজ অ্যাপসও আছে, যেগুলো ফোনটা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন অথবা আনইনস্টল করে দিতে পারেন। প্রথমবার চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন ইউজ করলে ভাই একটু প্যারা লাগতে পারে এসবের জন্য, কিন্তু পরে আস্তে আস্তে খাপ খাইয়ে নিতে পারবেন এগুলোর সাথে। চাইনিজ ভ্যারিয়েন্টে নোটিফিকেশনের সমস্যা নাই, সেটা আগেও বলছি। তাও যদি চাইনিজ রোমে কোনো ধরনের সমস্যা পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যত দ্রুত সম্ভব আমরা সলভ করার ট্রাই করব। ফোনটা খুব রিসেন্ট লঞ্চ হয়েছে, তাই মার্কেট প্রাইস একটু হাই। যদি কয়েক মাস পরে নেন তাহলে আবার দামটা একটু কমে যাবে। তাছাড়া iQOO Neo 9 যেমন একটা ভালো ডিভাইস ছিল, Neo 10ও খুব ভালো একটা ডিভাইস, 100% রেকমেন্ডেড। যদি বাজেটের আশেপাশে থাকে তাহলে 100% ফোনটা নিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ফোন আর অলরাউন্ডার পারফরমেন্স দেয়, তাই আপনি যদি ফোনটার দিকে নজর রেখে থাকেন তাহলে নিয়ে নিতে পারেন অনায়াসেই। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।